নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন একাধারে ব্যারিস্টার, অধ্যাপক, বিচক্ষণ রাজনীতিবিদ এবং সুসাহিত্যিক কিরণ শঙ্কর রায় রচিত কাহিনী। ইছামতি নদীর তীরে, ইছামতি যেখানে পদ্মার সঙ্গে মিশেছে, তার প্রায় ৮-৯ মাইল দক্ষিণ পূবে মহালক্ষ্মীপুর গ্রাম। ৪০-৫০ বছর পূর্বেও ইছামতিতে স্টিমার যাতায়াত করত, কিন্তু ইছামতি আর সেই ইছামতি নেই, প্রায় মজে গেছে। স্টিমার এখন অন্য পথ দিয়ে চলাচল করে। মহালক্ষ্মীপুরের কাছেই আমাদের গ্রাম হাঁসখালি। যে হাঁসখালি ইউনিয়ন বোর্ডের সভাপতি সেদিন দরবারে রূপোর মেডেল পেয়েছেন, সেই হাঁসখালি। কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে হলে ট্রেন থেকে নেমে নৌকো করে যেতে হয়। নৌকা করে বহরে গিয়ে নামি। বহর ইছামতির ওপর। বর্ষাকালে যখন খাল বিল ভেসে যায়, তখন বিলের মধ্যে দিয়ে গেলে শিবরামপুর স্টেশন থেকে বিকেলের মধ্যেই বহর পৌঁছানো যায়। কিন্তু অন্য সময় অল্প জলে লগি দিয়ে কচুরিপানা ঠেলে ঠেলে ইছামতির বাঁধ ঘুরে ঘুরে বহর পৌঁছতে রাত্রি হয়ে যায়। বহর থেকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ধরে মাইল ৫ গেলে হাঁসখালি। বহর পৌঁছতে রাত্রি বেশি হয়ে গেলে নৌকোতেই শুয়ে থাকি। তারপর শেষ রাত্রে বাড়ির দিকে রওনা হই। আর বেশি রাত্রি না হলে এবং সঙ্গী জুটলে অথবা চাঁদনি রাত্রি থাকলে রাত্রেই নৌকো থেকে নেমে পড়ি। এই বহর থেকে হাঁসখালির মাঝামাঝি পথে মহালক্ষ্মীপুর। অবশ্য মহালক্ষ্মীপুর এখন আর নেই। আছে বহু দূর বিস্তৃত উঁচু নিচু মাটির ঢিবি, ইতস্তত ছড়ানো পুরনো কালের ইট, মজে যাওয়া প্রকাণ্ড প্রকাণ্ড জলাশয়। সেগুলোকে আর দিঘি বলে চেনা যায় না, বিল বলে মনে হয়। আর আছে নিবিড় জঙ্গল, বাঁশবনের মাঝে মাঝে ২-১খানা কুঁড়ে ঘর। সব শুদ্ধ বোধ হয় ৫-৭ ঘর লোক হবে না। প্রায় ২-৩ মাইল জুড়ে জঙ্গল। আম, জাম, কাঁঠাল, বাঁশবন, বড় বড় বট, অশ্বত্থ গাছ। নিচে বেদবন, একেবারে পুরনো পুকুরগুলির কলমি দাম পর্যন্ত। আর আছে লতা। লতাতে বড় বড় গাছ পর্যন্ত ঢাকা পড়ে গেছে। সে লতায় হাতি বাঁধা যায়, এমন শক্ত সে লতা। সেই মহাবনের মধ্যে হঠাৎ দেখা যায় কৃষ্ণচূড়া ও পলাশ গাছে ফুল ফুটে লাল হয়ে উঠেছে, অথবা প্রস্ফুটিত চাঁপার গন্ধে বাতাস মন্থর। কোথাও বা ঝুমকা, স্থলপদ্ম অথবা রাশি রাশি জবা ফুটে রয়েছে। দিঘির জলে দেখা যায় কলমি পানা ও পানি ফলের মধ্যে রক্ত শাপলা ও সাদা পদ্ম। এ সকল ফুল ও গাছ এদেশে জন্মে না। বেশ বোঝা যায় যে বহু অতীতকালে এখানে বহু মানুষের বসতি ছিল। শোনা যায় এই বনের মধ্যে লতাগুল্মে ঢাকা এখনো একাধটা থাম বা খিলান দাঁড়িয়ে আছে। আরও প্রবাদ যে এই ভগ্নস্তূপের মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড ঘড়ায় প্রাচীনকালের সোনারূপার অসংখ্য মুদ্রা সঞ্চিত রয়েছে। কিন্তু সেখানে প্রবেশ করে কার সাধ্য? অসংখ্য গোখরো, শঙ্খচূড় সাপ সেখানে বাসা বেঁধেছে। লোকে মনে করে সেই ধনরত্ন পাহারা দিচ্ছে। সন্ধ্যাবেলায় নানা দিক থেকে আকাশ ছেয়ে হাজার হাজার বাদুড় আসে বড় বড় গাছে আশ্রয় নিতে। মাঝে মাঝে বাগদিরা হৈ হৈ করে প্রকাণ্ড দাঁতাল শুয়োর মারে। শীতকালে চিতাবাঘের উপদ্রব হয়। পূর্বেই বলেছি, বাড়ি যাবার সময় রাত হয়ে গেলে এই জায়গাটা পার হতে লোকে ভয় পায়। কেউ যে কিছু দেখেছে তা নয়, তবু ভয় পায়। কেন ভয় পায় তা পরে বলছি। অন্ধকার হয়ে এলে দূরের হাট থেকে ফেরবার মুখে সাহসী লোকেরাও এই জায়গাটা হনহন করে পার হয়ে যায়। অন্য লোকেরা বনের বাইরে দলের লোকেদের জন্য অপেক্ষা করে থাকে।
200-300 বছর আগে গ্রামের নিচেই ছিল ইছামতি। এখন নদী প্রায় 2 মাইল সরে গেছে, তবু এখনও ঘাটের নাম গজঘাটা, রাজাদের হাতি স্নান করত বলে। তার একটু দূরে দেবীঘাট, যেখানে বিজয়া দশমীতে 50 দাঁড়ের ছিপেতে দেবীকে ওঠানো হতো। তারপর সতীদহ, তারপরে শ্মশান। নদীর ধারের মাঠটাকে এখনো লোকে ঢালির মাঠ বলে। মহালক্ষ্মীপুরের রঘুরাম রায়, তাঁর পুত্র জনার্দন রায়, তাঁর পুত্র রামলোচন রায় সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত জমিদার ছিলেন। বাংলার ইতিহাসে অবশ্য তাঁদের নাম পাবেন না, কিন্তু সে দোষ তাঁদের নয়, যারা ইতিহাস লেখে তাদের। তবে এ কথা নিশ্চিত যে যদি কখনো বাংলার সত্যিকার ইতিহাস লেখা হয়, তখন তাতে মহালক্ষ্মীপুরের রাজাদের নাম থাকবেই থাকবে। আর থাকবে শেষ রাজা সহদেব রায়ের স্ত্রী রানী মহামায়ার নাম, যার প্ররোচনায় মধুগঞ্জের কুঠির হে সাহেবকে হত্যা করা হয়েছিল বলে প্রবাদ। কারণ হে সাহেব নাকি বামুনের মেয়ে জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন। হে সাহেব সত্যি এ কাজ করেছিলেন কিনা তাও বলা কঠিন, কারণ সেকালে এত সাক্ষী সাবুদ আইন কানুন ছিল না। লোকের মনে যা সন্দেহ হতো তাই সত্যি বলে বিশ্বাস করত। কান্তাবতীর পূব পাড় থেকে ধবলেশ্বরীর পশ্চিম পাড় পর্যন্ত সমস্ত পরগনাগুলি মহালক্ষ্মীপুরের রাজাদের ছিল। রাজাই তো বটে। সুদূর গৌড়ে বা মুর্শিদাবাদে যে বাদশাহ বা নবাব সুবেদার থাকতেন তাকে কেউ বড় জানত না। দেশের জমিদারকেই লোকে রাজা বলে জানত। তাঁরা সত্য সত্যই রাজত্ব করতেন, লোকের জীবন মরণের মালিক ছিলেন। সৈন্য সামন্ত নৌবহর হাতি ঘোড়া ছিল, লাঠি সড়কি ছিল, বন্দুক, এমনকি 2-4টে কামানও ছিল। মহালক্ষ্মীপুরের রাজবংশের মতো অত্যাচারী দুর্ধর্ষ জমিদার বংশ ও অঞ্চলে ছিল না বললেই হয়। হাতি দিয়ে ঘর ভেঙে মানুষ খুন করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে কত লোকের কত সর্বনাশ যে তারা করেছে তার ঠিকানা নেই। পাশাপাশি জমিদারদের সঙ্গে ছোটোখাটো যুদ্ধ তো লেগেই থাকত। মুর্শিদকুলি খাঁর সময় কিছুদিন চুপচাপ থাকতে হয়েছিল, তারপর আবার যে কে সেই। ইছামতি যেখানে পদ্মার সঙ্গে মিশেছে, নৌকায় সে জায়গাটা পার হতে রাজাদের নজর না দিয়ে যেতে সাহস পেত এমন বুকের পাটা কারও ছিল না। এমনকি ঢাকা থেকে যখন মুর্শিদাবাদে নবাবী খাজনা চালান যেত, তখন নবাবী নৌকাকেও নজর দিয়ে ছাড়পত্র নিয়ে ইছামতির মোহনা পার হতে হতো। তবে সেসব 200-300 বছর আগেকার কথা, কোম্পানির আমল আরম্ভ হবারও পূর্বে। তারপর এক যুগ চলে গেছে। বাংলার সেই অর্ধস্বাধীন দুর্ধর্ষ জমিদারের আর লোপ পেয়েছে। ভালোই হয়েছে, লোকে সুখে শান্তিতে বাস করতে পারছে। সকলেরই জন্যে এক আইন, রাজাই হও বা প্রজাই হও, কেউ কারো ওপর অত্যাচার করতে পারে না। থানা আছে, ইউনিয়ন বোর্ড আছে। আজ কোথায় সেই জনার্দন রায়, যিনি কেদার রায়কে সাহায্য করতে গিয়ে মোগলদের হাতে প্রাণ হারান? কোথায় সেই রামলোচন রায়, যিনি একদিন কূটযুদ্ধে মগদস্যুদের পদ্মা থেকে ইছামতি নদীতে ভুলিয়ে এনে কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ে বাজ পাখির মতো তাদের অতর্কিত আক্রমণ করে তাদের নৌকো বিধ্বস্ত করে ইছামতির অতল জলে ডুবিয়ে দিয়েছিলেন? মাত্র একটি মগী নৌকা কোনো রকমে সেই সর্বনাশ থেকে বাঁচতে সমর্থ হয়েছিল। যাই হোক, তারা যে নেই সেজন্য দুঃখ নেই। এখন যুদ্ধবিগ্রহ নেই, দেশে পূর্ণ শান্তি। দেশে দস্যুভীতি নেই, অতএব দস্যু নিবারণের জন্য সর্বদা লাঠি সড়কি নিয়ে প্রস্তুত থাকবার প্রয়োজন নেই। প্রজা দোহাই না মানলে, এমনকি বিদ্রোহী হলেও এখন যারা দেশের জমিদার, স্বয়ং গভর্নমেন্ট যাদের উপাধি দিয়েছেন, তাঁরাও হাতি দিয়ে ঘর ভেঙে দেন না, লোককে পিঠমোড়া করে দেউড়িতে কয়েদ রাখেন না, অথবা গুনে গুনে 50 জুতোও মারেন না। তাঁরা সঙ্গত ধারা অনুসারে সদরে নালিশ করেন। বস্তুত 3 বছর পরে ইউনিয়ন বোর্ডের ইলেকশন ছাড়া
আমাদের দেশে সেরকম কোনো উত্তেজনার কারণই ঘটে না। কান্তাবতী নদী কবে শুকিয়ে গেছে, কোথাও সুজলা সুফলা শস্যক্ষেত্র, কোথাও বা বিল হয়ে গিয়েছে। রেনেলের ম্যাপে ভিন্ন অন্য কোথাও তার চিহ্ন মাত্র নেই। ইছামতি আছে, কিন্তু ইছামতির সে জলরাশি নেই। আজ তার ক্ষীণ ধারা পানা ও শ্যাওলায় মন্দগতি। মধুগঞ্জে হে সাহেবের সেই কুঠি কোন কালে নদীতে ভেঙে নিয়ে গিয়েছে। যেখানে কুঠির বাগান ছিল সেখানে কেবল গোটা 2-3 ঝাউ গাছ অবশিষ্ট আছে, আর তার নিচে লোহার পাতের তৈরি প্রকাণ্ড একটা হৌস আছে। সেটা দিয়ে যে কি হতো তা কেউ জানে না। কোম্পানির রাজত্ব আরম্ভ হবার সময় মহালক্ষ্মীপুরের রাজারা 2 ভাই ছিলেন। বড় রাজা সহদেব রায়ের বয়স 30, ছোট রাজা কীর্তি রায়ের বয়স 22 কি 23। সহদেবের সুন্দর পুরুষোচিত চেহারা, রং উজ্জ্বল শ্যামবর্ণ, দীর্ঘ আয়ত চক্ষু, বাবরি কাটা চুল, একটু স্থূলকায়, তীক্ষ্ণ বুদ্ধি, বীর্য অপেক্ষা কৌশলের জন্য প্রসিদ্ধ। পূর্বপুরুষ যেখানে গায়ের জোরে রাজ্য বিস্তার করতেন, সহদেব সেখানে নবাব সরকারে ফৌজদারের নিকট দরবার করে কার্যসিদ্ধি করতেন। তখন পুজোর সময় দেবীপক্ষ বোধন হয়ে গেছে। 500 ঢাক, ঢোল, সানাই, কাঁসর বাজিয়ে বিপুল দশভুজা প্রতিমা খাটে ওঠানো হয়েছে। দেবীর মাথায় রত্নখচিত বৃহৎ সোনার মুকুট ঝলমল করছে। তার সর্বাঙ্গে সোনা জহরতের অলঙ্কার। 12 দুয়ারি সিংহদ্বারের 3 তলায় নহবতখানায় প্রহরে প্রহরে নহবত বাজছে। তখনও সূর্য ওঠেনি। শ্বেতপাথরের বাঁধানো চাতালে কালো কোষ্ঠী পাথরের জলচৌকির ওপর বসে সহদেব মুখ হাত ধুয়ে সকালবেলাকার আহ্নিকের জন্য প্রস্তুত হচ্ছেন। হরিহর পাঠক এসে কেঁদে পড়লেন। পাগলের মতো চেহারা, পরনের কাপড় ছিন্ন ভিন্ন, গায়ে ধুলো ও রক্তের চিহ্ন। ব্রাহ্মণ উন্মাদের মতো সারা রাত কোথায় কোথায় ঘুরেছেন তার ঠিকানা নেই। ব্যাপার এই, হরিহর পাঠকের বিধবা কন্যা কাল রানীদিঘিতে জল আনতে গিয়েছিল। রানীদিঘি গ্রামের সীমানার একটু বাইরে, জায়গাটাও নির্জন। তাতে গ্রামের সমস্ত লোক প্রতিমা দর্শনের জন্য রাজবাড়িতে চলে যাওয়ায় পথে ঘাটে একেবারে লোক ছিল না। মেয়েটি আর বাড়ি ফেরেনি। যেরূপ শোনা গেল, ডাকাতে নিয়ে যাওয়ারই সম্ভাবনা। ব্রাহ্মণ অসংলগ্ন ও উত্তেজিতভাবে যা বললেন, সহদেব সবই শুনলেন। তারপর অনেকক্ষণ নীরবে বসে রইলেন। শেষে ভৃত্যকে বললেন, এই আহ্নিকের আয়োজন কর। হরিহর লাল 2টি চোখ সহদেবের মুখের উপর রেখে বললেন, সহদেব, তাহলে তুমি কিছু করবে না? সহদেব বললেন, ঠাকুর, কি করব ভেবে দেখি। হরিহর চিৎকার করে বললেন, ভেবে দেখবে? তোমার বাপ ঠাকুরদা হলে ভেবে দেখতো না, এক মুহূর্তে বুঝতে পারত তুমি নিতান্ত অপদার্থ, তাই ব্রাহ্মণের অপমান শুনেও চুপ করে বসে আছো। সহদেব বললেন, ঠাকুর, ও মেয়েকে তো আপনি আর ঘরে নেবেন না, তাহলে? হরিহর গর্জে উঠলেন, বললেন, তুমি দেশের রাজা, তুমি তাকে উদ্ধার করে দাও, তারপর আমি তাকে গঙ্গায় ডুবিয়ে দেব, কিন্তু তোমার কর্তব্য তুমি করো। হরিহরের মেয়ের কথা রাত্রেই সহদেবের কানে গিয়েছিল। তিনি ব্যাপারটা কতক আন্দাজও করেছিলেন। সমস্ত দিক বিবেচনা না করে কথা বলা তাঁর অভ্যাস ছিল না। কাজেই তিনি চুপ করে রইলেন। হরিহর ঝড়ের মতন অন্দরের দিকে চলে গেলেন। রানী মহামায়া তখন সদ্য স্নান শেষ করে ভোগ সাজাতে বসবেন। এমন সময় বিশৃঙ্খল চুল, রক্তচক্ষু উন্মাদের মতো হরিহর গিয়ে সামনে দাঁড়ালেন। মহামায়া গলায় আঁচল দিয়ে প্রণাম করতে উদ্যত হতেই হরিহর বললেন, মা, আমাকে প্রণাম করো না, আমি অশুচি। মহামায়া সংক্ষেপে সকল কথা শুনে জিজ্ঞাসা করলেন, কর্তা? হরিহর বললেন,
তাকে বলে লাভ নেই, আমি তোমার কাছে বিচার চাই। সে রাজা, তুমি রানী নও। স্ত্রীলোকের ধর্ম তুমি রাখবে না। মহামায়া স্বামীকে জানতেন বহু পরামর্শ আলোচনা না করে তিনি নড়বেন না। তাই সংক্ষেপে দাসীকে আদেশ দিলেন, দেওয়ানজিকে ডাকতে পাঠাও আর কর্তাকে খবর দাও, আমি কথা বলতে চাই। ষষ্ঠী পুজোর সন্ধেবেলা চরের মুখে খবর পাওয়া গেল, কুমোরপাড়ার লোকেরা একখানা ডুলি কুঠির দিকে যেতে দেখেছে। ডুলির সঙ্গে কুঠির পাইক। ডুলি থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছিল। কথাটা সম্ভবও মনে হলো, কারণ সাধারণ ডাকাতের এত সাহস বা সাধ্য ছিল না যে মহালক্ষ্মীপুর থেকে মেয়ে চুরি করে নিয়ে যায়। দেওয়ান হরগোবিন্দের ইচ্ছা ছিল না যে এই ব্যাপার নিয়ে বেশি কিছু করা হয়, বিশেষত ইংরেজ কুঠিয়ালের সঙ্গে বিবাদ। স্বর্গীয় কর্তাদের আমলের কথা স্বতন্ত্র, সে সময় এত কড়াকড়ি ছিল না। 10 বছর হয়নি পলাশির মাঠে লড়াই জিতে ওরা এক নবাবকে সরিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে অন্য নবাব বসিয়েছে। কুঠিতে কুঠিতে দেশ ছেয়ে ফেলেছে। বন্দরে বন্দরে নৌকোর মাছ তুলে ইংরেজের নিশান। সে সকল নৌকোর নজর আদায় করা দূরে থাক, খাজনাই আদায় করা যায় না। এই সেদিন ফিরিঙ্গিরা ভুবনডাঙ্গার ঘোষালবাবুদের ধরে নিয়ে গিয়েছিল। অপরাধ তাঁরা চিরপ্রথামত কুঠি বসাতে দেওয়ার পূর্বে নজর দাবি করেছিল। মুর্শিদাবাদে মহালক্ষ্মীপুরের যে উকিল ছিলেন, তিনিও ইংরেজদের সম্বন্ধে এবং দেশের অবস্থার বিষয়ে যা লিখেছিলেন, তাতে ইংরেজদের সঙ্গে বিবাদ করা মানে যে নিজেদের সর্বনাশ ডেকে আনা, এ বিষয়ে রাজা সহদেব বা দেওয়ান হরগোবিন্দের কারো মনে কিছুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু মহামায়া পাথরের মতন কঠিন হয়ে রইলেন। অন্ন জল ত্যাগ করে শয্যা গ্রহণ করলেন। স্বামীর সঙ্গে বাক্যালাপ বন্ধ হয়ে গেল। প্রজারক্ষা না করতে পারলে রাজত্ব করার অর্থ তিনি কিছুতেই বুঝতে পারলেন না। দেওয়ান হরগোবিন্দ নিরুপায় হয়ে টাকে হাত বুলুতে লাগলেন। ছোট রাজা কীর্তিরায় দাদার চেয়ে মাথায় বড়, ধপধপে গৌর বর্ণ, ছিপছিপে বলিষ্ঠ চেহারা। পার্সি ও সহবত শিখতে মুর্শিদাবাদ গিয়েছিলেন। শিক্ষা যথাসম্ভব সমাপ্ত হয়ে গেলেও বাড়িতে ফেরবার নাম করেন না। অনেক কষ্টে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। অত বয়স হয়েছে, অথচ বিবাহ করেননি। এদিকে বড় ভাইও অপুত্রক। কীর্তিরায় সিরাজউদ্দৌলার অনুগৃহীত অনুচরদের মধ্যে একজন ছিলেন বলে শোনা যায়। সমস্ত দিন নানা রকমের অসংখ্য পায়রা ও ঘুড়ি ওড়ান, অথবা বনে জঙ্গলে নদীতে শিকার করে ফেরেন, আর রাত্রে সেতার বাজান। মুর্শিদাবাদ থেকে একজন মুসলমান ওস্তাদ এনেছেন, তার কাছে গান শেখেন। রাজধানীতে দীর্ঘকাল থাকার দরুন আচার ব্যবহার অনেকটা মুসলমানি ধরনের। ব্রাহ্মণের ছেলে, অথচ পুজো আচ্চা করেন না, বিষয়কর্মেও মন নেই। বড় ভাই সহদেব থেকে আরম্ভ করে সকলেই তার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। সহদেব কাশী চলে যাওয়ার ভয় দেখিয়েও বিষয়কর্মে তাকে মন দেওয়াতে পারেননি। ইছামতির ঘাটে প্রকাণ্ড 2-3খানা বজরা বাঁধা। ইয়ার বক্সি নিয়ে তিনি সেখানে বাসা নিয়েছেন। বজরার ছাদে নিবিষ্ট মনে দাবা খেলছেন। এমন সময় পাইক এসে খবর দিল রানীমা ডাকছেন। হরিহরের মেয়ের কথাটা তার কানে গেল। দেওয়ান হরগোবিন্দের পরামর্শে দাদা সে বিষয়ের প্রতিকার করছেন না, এ কথাটাও শুনলেন। ফিরিঙ্গিকে সিরাজউদ্দৌলার সামনে কুর্নিশ করতে দেখেছেন, তাই পলাশির মাঠের ব্যাপারটাকে তিনি চূড়ান্ত মীমাংসা বলে মেনে নিতে পারেননি। সকল কথা শুনে তিনি আগুন হয়ে উঠলেন। বউ ঠাকুরানীর সহায়তা সত্ত্বেও মন্ত্রণা সভায় দাদা ও দেওয়ানের সঙ্গে পেরে উঠলেন না। দাদাকে কিছু বলতে পারলেন না, কিন্তু ইচ্ছা হলো হরগোবিন্দের মুন্ডটা চূর্ণ করে দেন। বিষয়টা কিন্তু চাপা পড়বার উপক্রম হলো। পুজোর উৎসব, কোলাহল, গান বাজনা, ভোজ, সারা দিন রাত্রি ধুমধাম সমানে চলল। তবু যাদের চোখ কান খোলা আছে তাদের মনে হলো যে নির্মল আকাশের কোনো প্রান্তে যেন বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে। আকাশে কোথাও
এক টুকরো মেঘ নেই, অথচ কোথা থেকে যেন মেঘের আওয়াজ পাওয়া যাচ্ছে। সপ্তমীর দিন 50টি ছাগ, মেষ ও 2টো মহিষ বলি হওয়ার কথা। পূর্বকালে জনার্দন রায় লাল চেলি পরে নিজ হাতে বলি দিতেন, কিন্তু তার সেই প্রকাণ্ড খাঁড়া তুলতে পারে এমন বলিষ্ঠ পুরুষ কেউ ছিল না। তবু যিনি বলি দিতেন, বহুকাল হলো তিনি বলি দিচ্ছেন। অবলীলাক্রমে ছাগ, মহিষ মুণ্ড স্কন্ধচ্যুত হয়ে দেবীর পূজায় উৎসৃষ্ট হয়েছে। কিন্তু সপ্তমীর দিন কি যে হলো বোঝাই গেল না। মহিষ বেঁধে গেল। রক্তাক্ত মহিষ হাড়িকাঠ উঠিয়ে দড়ি দড়া ছিঁড়ে উঠোনে পাগলের মতো ইতস্তত ছুটতে লাগল। যদি কীর্তিরায় ও আরও 2-1জন লাফিয়ে পড়ে সেই ক্ষিপ্ত মহিষটাকে না ধরে ফেলতেন, তাহলে সেদিন যে প্রতিমার সামনে মানুষ খুন হতো সে বিষয়ে ভুল নেই। সমস্ত লোক হায় হায় করতে লাগলো এবং সদর দরজা দিয়ে হুড়মুড় করে পালাতে লাগলো। এক মুহূর্তে সেই 500 ঢাক, ঢোল, সানাই, কাঁসর থেমে গেল। সহদেব রায় পুজোর দালানে জোড়হাত করে দাঁড়িয়েছিলেন। তার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বের হলো। ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কি পাপে যে দেবী বিরূপ হলেন স্পষ্ট করে মুখে না আনলেও কারো তা বুঝতে বাকি রইল না। কারণ সেই দিনই সকালবেলা রানী দিঘিতে হরিহরের মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। যা হোক, উন্মত্ত ব্রাহ্মণের ভাঙা গলার চিৎকার আর সহ্য করা যাচ্ছিল না। সমস্ত পুনরায় সূচি করে নতুন করে সংকল্প করে পূজা হলো। এবার বলিও নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল। সেই দিন রাজপ্রাসাদের নিভৃত প্রকোষ্ঠে সন্ধ্যাবেলা সহদেব রায়, কীর্তি রায় ও সর্দার মেহের খাঁ মিলে দরজা বন্ধ করে কি পরামর্শ হলো কেউ জানতে পারলে না। তবে অনেক রাত্রি অবধি সে ঘরে আলো জ্বলেছিল এবং রাজাদের 2 ভাইয়ের এক ভাইও আরতির সময় ঠাকুর দালানে উপস্থিত হননি, এটা সকলেই লক্ষ্য করেছিল। বৃদ্ধ হরগোবিন্দ মন্ত্রণার সময় উপস্থিত ছিলেন, কিন্তু তিনি বিশেষ কোনো কথা বলেননি। বড় রাজাও বিষণ্ণ ও চুপচাপ ছিলেন। কীর্তি রায়ের মুখে একটা চাপা উত্তেজনা ও স্ফূর্তি লক্ষ্য করা যাচ্ছিল। আর একটা জিনিস সকলেই লক্ষ্য করেছিলেন যে রানী মহামায়া সেই রাত্রে প্রথম দেবীর প্রসাদ পেলেন। মেহের আলী খাঁ রাজাদের সেলাম করে বিদায় নিল। মেহেরের বয়স তখন 60 পার হয়ে গেছে। মাথার বাবরি, গোঁপ দাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে এবং দাঁতগুলো সমস্ত পড়ে গেছে, কিন্তু পেশিগুলি এখনো যেন ইস্পাতের তৈরি। বেটে খাটো লোকটি। সে নিজ হাতে অনেক খুন করেছে। রণপার সাহায্যে ঘণ্টায় 10 মাইল দৌড়েছে। নিজের হাতে বিকট উল্লাসে চালের পর চালে আগুন ধরিয়েছে। নিশীথ রাত্রে তলোয়ার দাঁতে চেপে নিঃশব্দে সাঁতার দিয়ে শত্রুর নৌকোর কাছে কেটে তাদের নৌকোয় লাফিয়ে উঠেছে। গভীর রাত্রে অকস্মাৎ মেহের আলীর ডাক শুনলে লোকের গায়ের রক্ত জল হয়ে যেত। ডানগালে একটা তলোয়ারের আঘাতের দাগ, তাই হাসলে তাকে আরও বিভৎস দেখায়, বিশেষ করে শত্রুর সামনে যখন সে খলখল করে হাসত। নিজের দলের লোকেরাও তাকে বাঘের মতো ভয় করত। সে পাশ দিয়ে গেলে যারা কথা বলছিল তারা কথা বলা বন্ধ করে দিত, যারা হাসছিল তারা হাসি থামিয়ে দিত। মেহের দেউড়িতে গিয়ে তার শিষ্য স্বরূপচাঁদ ও নদের চাঁদকে ডেকে পাঠালো। মহাষ্টমীর রাত্রে ঠাকুর দালানের চকে প্রকাণ্ড উঠোনে অসংখ্য ঝাড়, বেল, দেওয়ালগিরি ফানুসের আলোতে শহর থেকে আনিত বাইজির নাচগান চলছে। লোকে লোকারণ্য। ভৃত্যেরা পান, তামাক, ফুলের মালা বিতরণ করছে। পিচকারি দিয়ে সকলের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে। মণ্ডপ ঘরের খোলা দরজা দিয়ে প্রতিমা দেখা যাচ্ছে। সেখানেও ঝাড় লণ্ঠন ঝুলছে। বাতাসে স্তূপীকৃত লাল সাদা পদ্মফুলের সৌরভ। জরির মচলন্দের উপর কিংখাবের তাকিয়ায় ঠেস দিয়ে রাজারা 2 ভাই বসে আছেন। হুম হুম করে হে সাহেবের পালকি এসে পৌঁছল। পূজায় তাঁরও নিমন্ত্রণ হয়েছিল। 6 বেহারার পালকি, সঙ্গে 2টি পাইক, 2টি মশালচি।
দেওয়ান সদর দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে সাহেবকে নিয়ে এলেন। রাজাদের পালকি ভিন্ন অন্য কোনো পালকির সে দরজা অতিক্রম করার হুকুম ছিল না। সহদেব উঠে অভ্যর্থনা করে সাহেবকে বসালেন। কীর্তিরায় বসেই রইলেন এবং পারিষদবর্গের সঙ্গে গল্প করতে লাগলেন, যেন সাহেবকে তিনি দেখেননি। খাস ভৃত্য ফুলের মালা জড়ানো সুদীর্ঘ আলবোলায় সুগন্ধি তামাক দিয়ে গেল। হে সাহেব সোনার পানদান থেকে পান নিলেন, আতর পাশ থেকে আঙুলে আতর মেখে নিলেন এবং আস্তে আস্তে আলবোলায় তামাক খেতে লাগলেন। গানের পর গান হচ্ছিল, সুরের মধ্যে আর ফাঁক পড়ছিল না। সেই দীপালোকিত আসরে ফুলের গন্ধে, সুরের মাধুর্যে, সুরমা আঁকা ডাগর চোখের বিলোল কটাক্ষে রূপসী নর্তকী মোহের সঞ্চার করছিল। সাহেব উত্তেজিত হয়ে বারংবার উচ্ছ্বসিত বাহবা দিতে লাগলেন। সাহেবের জন্য স্ফটিক পাত্রে পারস্য থেকে আনিত সুন্দর সুরা দিয়ে গেল। তিনি ধীরে ধীরে আস্বাদন করে তা পান করছিলেন। মনে হল নর্তকীর সকল লাস্যের, সকল ভ্রুবিলাসের, সকল সঙ্গীতের উদ্দেশ্য তিনি। অনেক রাত পর্যন্ত থেকে প্রতিমা প্রণামী 10 মোহর ও বাইজির বকশিস 5 মোহর দিয়ে হে সাহেব বিদায় নিলেন। যাবার সময় জানিয়ে গেলেন যে রাজবাড়ির পালা শেষ হলে তিনি কুঠিতে বাইজির নাচের বায়না দেবেন। বাইজি বহু আংটি পরা আঙুল হেলিয়ে তাকে সেলাম করল। দেওয়ানজি রাজবাড়ির ফটক পর্যন্ত সঙ্গে সঙ্গে গেলেন। সাহেবের পালকি যখন রাজবাড়ির ফটক থেকে বের হলো, রাত্রি তখন বোধ করি 3 প্রহর। গভীর অন্ধকার রাত্রি। চাঁদ বহুক্ষণ অস্ত গিয়েছে, কিন্তু আকাশে অজস্র তারা উঠেছে। গ্রাম ছেড়ে পালকি ইছামতির ধারে মাঠে পৌঁছল। ঝোপে ঝাড়ে অগণিত জোনাকির দীপালি, বেহারাদের গান আর ঝিল্লির শব্দ ছাড়া চারিদিকে নিবিড় নিস্তব্ধতা। কেবল বহু দূর থেকে রাজবাড়ির উৎসবের বাদ্যধ্বনি অতি ক্ষীণভাবে শোনা যাচ্ছিল। একদিকে ধু ধু মাঠ, অন্যদিকে অন্ধকার ইছামতি। সাপের গায়ের মতো চকচক করছে তার জল। মশালচিরা মশাল জ্বালায়নি, কারণ আলো চোখে লাগলে বেহারারা পথ দেখতে পায় না। মাঠে বুনো খেজুর কুল, বাবলার ঝোপ, তার পাশ দিয়েই গেছে রাস্তা। পালকি যেমনি সেই ঝোপের পাশে পৌঁছল, একটা বাঁশের ছোট লাঠি বনবন শব্দে ছুটে এসে প্রচণ্ড জোরে সামনের বেহারার মাথায় পড়ল। অমনি পালকি শুদ্ধ বেহারারা উপুর হয়ে পড়ল। তারপর অন্ধকারে কারা কালো বাঘের মতো পালকি আক্রমণ করল। ডাকাতের ডাক নেই, অতি নিঃশব্দে তারা তাদের কাজ হাসিল করল। আক্রান্ত হয়ে বেহারারা সাহেব বা কুঠির পাইক একটি শব্দও করবার সময় পেল না। তারপর লাশ টুকরো টুকরো করে পাথর বেঁধে ইছামতিতে ফেলে দিয়ে পালকি ভেঙে কাঠগুলো নিয়ে ডাকাতেরা ছিপে উঠল। ছিপ অন্ধকারের মধ্যে দ্রুত মিলিয়ে গেল। সমস্ত ব্যাপারটা ঘটতে বেশি সময় লাগলো না। সেই অন্ধকার আকাশের নিচে দূর বিস্তৃত মাঠে ইতস্তত ঝোপে ঝাড়ে পূর্ববৎ জোনাকি জ্বলতে লাগলো, ঝিল্লি ঝিঝি করতে লাগলো। নির্জন রাত্রে সেই নিঃশব্দ মনুষ্য হত্যার কোনো সাক্ষী বা চিহ্ন রইল না। সারা রাত্রির গুমোটের পর শেষ রাত্রে বাতাস জেগেছিল। সেই বাতাস তাড়িত ইছামতির ঢেউ তীরে লেগে শব্দ হচ্ছিল, ছলাৎ ছলাৎ। এই কাহিনীর মোটামুটি ঘটনাগুলি গল্পের আকারে আমাদের ওদিকে শুনতে পাবে, তবে অবশ্য খুঁটিনাটি মেলে না। এক একজন এক এক রকম করে বলেন। কেউ বলেন হে সাহেবের সঙ্গের লোকজন একজনও পালাতে পারেনি। একজন বেহারা খানিকটা দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে একটা সড়কি এসে তাকে এফোর ওফোর করে মাটির সঙ্গে গেঁথে ফেলে এবং সেই সঙ্গে কে যেন খলখল করে হেসে ওঠে। আবার কেউ বলেন একজন লোক গুরুতর আহত হয়েও হামাগুড়ি দিয়ে কাশবনের ভেতর ঢুকে লুকিয়েছিল এবং সেই পরদিন কুঠিতে গিয়ে সব কথা বলে দেয়। রাত্রে ডাকাতেরা ইছামতিতে ফেলবার আগে লাশ যখন গুনতি করে, তখন উত্তেজনাবশত ভুল করে।
তবে এসব কথার সত্য মিথ্যা নির্ধারণ করার উপায়ও নেই, প্রয়োজনও নেই। এই ঘটনার মাস দুই পরে শহর থেকে কোম্পানির সিপাহী এসে বড় রাজা সহদেব রায়, দেওয়ান হরগোবিন্দ ও সর্দার মেহের খাঁকে লোহার শিকলে বেঁধে নিয়ে যায়। কীর্তি রায় শিকারে গিয়েছিলেন, সংবাদ পেয়ে তিনি পালিয়ে যান। সেই থেকে তাঁর আর কোনো খোঁজই পাওয়া যায়নি। কেউ বলে তিনি উত্তর পশ্চিমে চলে গেছেন, কেউ বলে সন্ন্যাস গ্রহণ করেছেন। সহদেব রায় অল্পদিন কারাবাসের পর কারাগারেই মৃত্যুমুখে পতিত হন। হরিহর পাঠকের মেয়ে সংক্রান্ত ঘটনার পর থেকে তিনি আর কখনো পূর্বের মতো হননি। সর্দার মেহের আলীর ফাঁসি হয় সেই খুনে মাঠে। তার কারণ তখনকার কালে নিয়ম ছিল, যে অপরাধী যেখানে অপরাধ করবে সেইখানে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। সেই থেকে সে মাঠটাকে লোকে ফাঁসির মাঠ বলে। দীর্ঘ 4 বছর পরে বৃদ্ধ হরগোবিন্দ ভগ্ন দেহে ভগ্ন মনে একদিন মহালক্ষ্মীপুরে ফিরে এলেন। যখনই কোনো সন্ন্যাসীর দল গ্রামে বা আশেপাশে আসত, হরগোবিন্দ জীর্ণ কম্পিত দেহে লাঠি ভর করে গিয়ে তার ছানি পড়া চোখের একাগ্র দৃষ্টিতে সন্ন্যাসীদের নিরীক্ষণ করতেন। কখনো বা তাদের দু একটা প্রশ্ন করতেন। তিনি রানী মহামায়াকে পোষ্যপুত্র গ্রহণের জন্য অনেক অনুনয় করেছিলেন। উত্তরে মহামায়া নাকি বলেছিলেন, বাঘের বংশের উপযুক্ত বাঘের বাচ্চা কোথায় পাব? মহালক্ষ্মীপুরের আদি রাজবংশের শেষ হয় এই রূপে। সেই প্রকাণ্ড রাজপুরীতে একা রইলেন রানী মহামায়া। তিনি নাকি তারপর অনেকদিন বেঁচে ছিলেন। তারপর রাজাদের ভাগিনীয় বংশের শ্রীনাথ ভাদুরী সদরে কোম্পানি বাহাদুরকে সেলামি দিয়ে জমিদারির মালিক হন। কিন্তু মহামায়া যতদিন বেঁচে ছিলেন প্রাসাদে প্রবেশ করতেও সাহস পেতেন না। একবার তাঁর পুজোর জন্যে তাঁর খাস ভৃত্য রানীর আদেশ অমান্য করে অন্দরের বাগান থেকে ফুল তুলেছিল। তার ফলে প্রভু ও ভৃত্যকে রাতারাতি ইছামতির অপর পারে পালিয়ে প্রাণ রক্ষা করতে হয়েছিল। তারপর অনেক করে ক্ষমা চেয়ে তবে তিনি মহালক্ষ্মীপুরে ফিরে আসবার অনুমতি পান। কিন্তু শ্রীনাথ ভাদুড়ির বংশেও জমিদারি রইল না। রাজস্ব যথাসময়ে না দেওয়াতে সম্পত্তি নম্বরে নম্বরে নিলামে উঠতে লাগল। রাজার জমিদারি কিনলে দখল পাওয়া যাবে না, এই ভয়ে প্রথম কেউ কিনতে চায়নি। তারপর হাঁসখালির বাবুরা সেই জমিদারির অনেক অংশ কিনে নেন। হাঁসখালির বাবুরাই এখনও অঞ্চলের জমিদার। বাবুরা কলকাতায় থাকেন, পুণ্যাহের সময় আর নিকেশের সময় বাড়ি যান এবং জল হাওয়া ভালো থাকলে পূজার সময়ও যান। সম্প্রতি রাসবিহারীবাবু রায়বাহাদুর উপাধি পেয়েছেন। তার বড় ছেলে সুবোধবাবু জমিদারি দেখেন। তিনি ইতিহাসে MA এবং BL। চোখে চশমা, ভারী ধীর স্থির মানুষ। 12 মাসই অম্বলে ভোগেন এবং ঠান্ডার ভয়ে গরম জলে স্নান করেন। বাজেট না করে খরচপত্র করেন না। তাঁর আদেশে এস্টেটে কোনো বেআইনি কাজ হতে পারে না। জামিন ছাড়া কর্মচারী নিযুক্ত করেন না। চেক ছাড়া প্রজার কাছ থেকে একটি পয়সাও নেন না। বলাই বাহুল্য লাঠিয়াল রাখেন না। আসলেই সকলের প্রতি ভারী ভদ্র ব্যবহার করেন। সেকাল আর নেই। স্ত্রী পুত্র ধনসম্পত্তি নিয়ে বাস করতে কোনো প্রকার আশঙ্কা নেই। ছাতা মাথায় দিয়ে ফটক পার হতে কোনো বিপদ নেই। পালকি করে বাবুদের বাড়ির ওপর দিয়ে চলে যাও না কেন, কেউ কিচ্ছু বলবে না। হাঁসখালিরও অনেক উন্নতি হয়েছে। মহালক্ষ্মীপুর ধ্বংস হয়ে যাবার পর বেশিরভাগ ভদ্রলোকই হাঁসখালিতে উঠে যান। ভদ্রলোকের সুখ স্বচ্ছন্দবাসের জন্য যা যা দরকার গ্রামে সবই আছে। ইউনিয়ন বোর্ড, মাইনর স্কুল, ডাকঘর, হাট, বাজার। তাতে নিত্যকার জিনিসপত্র ছাড়া অসুখ বিসুখ হলে বার্লি ও বেদানাও পাওয়া যায়, এসব আছে। তদ্ভিন্ন ফুটবল ক্লাব আছে, থিয়েটার পার্টি 2টি আছে, একটা দাতব্য চিকিৎসালয় আছে। তাতে দিনে 7-8 জন রোগী বিনা পয়সায় ম্যালেরিয়া ও কালাজ্বরের ওষুধ পেয়ে থাকে। গ্রামে একটা হিতসাধনী সভা আছে। তার উৎসাহী সভ্যেরা বছরে একবার করে নিজ হাতে জঙ্গল কাটেন এবং পানীয় জল ফুটিয়ে খাবার জন্য উপদেশ দিয়ে হ্যান্ডবিল বিলি করেন। গ্রামে বাবুদের বাড়ি ছাড়া
আরও 2-3টে পাকা বাড়ি আছে। অধিকাংশ ভদ্রলোকের বাড়ি টিনের। গ্রামে ঝগড়াঝাটি যে নেই তা নয়, তবে তাই বলে লোকে খুন খারাপিও করে না, ঘরেও আগুন দেয় না। বেশি কিছু হলে ইউনিয়ন বোর্ড আছে, নালিশ করে, তাতে খরচাও অতি সামান্য। কলকাতায় আহিরিটোলায় বাবুদের মস্ত চক মিলানো বাড়ি, লোকে সে বাড়িকেও রাজবাড়ি বলে। তারও দেউড়িতে সেকালের ঢাল তলোয়ার ঝুলানো আছে। এমনকি দোতলায় ওঠবার সিঁড়ির ধারে কাঁচের আলমারিতে ইস্পাতের 2-3টে বর্ম চর্মও দেখতে পাবে। কিন্তু তাতে যদি মনে করো যে বাবুদের পূর্বপুরুষ পানিপথে বা পলাশিতে যুদ্ধ করেছিলেন, তো বিষম ভুল করবে। এরা বংশানুক্রমে নির্বিরোধী ভালো মানুষ। এই বংশগৌরবের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাণিজ্যবীর ছিলেন। পাট, ধান ও তিসির চালানি ব্যবসা করতেন এবং তা থেকেই এ বংশের অর্থ উন্নতি। হঠাৎ নিলামে সস্তা পেয়ে ঢাল তলোয়ারগুলো কিনেছিলেন ঘর সাজাবার জন্য। এই বংশের আদিপুরুষ পুলিন বিহারী যে একটি পুরুষ সিংহ ছিলেন, সে কথা তাঁর মৃত্যুর সময় সব সংবাদপত্রই এক বাক্যে ঘোষণা করেছিল। অতীতকালের জন্য দুঃখ করি না, কীর্তি রায়ের মতো জমিদারের এলাকায় বাস করা খুব সুখের হতো বলি না। এই বর্তমান উন্নতির যুগে অত্যাচারী নৃশংস মধ্যযুগের জমিদারতন্ত্রের যে প্রশংসা করতে চাই না, তাও বোধহয় কাউকে বোঝাতে হবে না। মেহের আলী খাঁর মতো লোক যে আজকাল নেই, সে আমাদের মতো ভীরু লোকের পক্ষে ভালোই। তবু মহালক্ষ্মীপুরের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাই, তখন ওই প্রচ্ছন্ন চাঁপার গন্ধ, ঝুমকো জবার বিচিত্র বর্ণ, মজা জলাশয়ের একমাত্র প্রস্ফুটিত রক্ত শাপলা আমার মনকে একেবারে উদাস করে দেয়। এর স্বীকার না করে উপায় নেই। আর একটা কথা, ভয়ের কারণ জিজ্ঞাসা করে দেখেছি। লোকেরা বলে ওই জনহীন রাস্তায় রাত্রে যদি কখনো যাও, তবে চোখে কিছু দেখতে পাবে না বটে, কিন্তু শুনবে। হয় শুনবে দূরে কে যেন ভাঙা গলায় অস্বাভাবিক বুক ফাটা কান্না কাঁদছে, আর না হয় শুনবে অন্ধকারের মধ্যে থেকে থেকে কি যেন হঠাৎ একেবারে কানের পাশে খলখল করে হেসে উঠছে। কিন্তু তারা কারো অনিষ্ট করে না। বিশেষত যদি বনে ঢোকবার আগেই বনের সীমানায় এসে চেঁচিয়ে বলো, দোহাই রাজা সহদেবের, দোহাই রাজা কীর্তি রায়ের, তবে আর ভয়ের কোনো কারণ থাকবে না। হ্যাঁ, আমি অবশ্য এ কথা বিশ্বাস করি না। সুবোধবাবুকে জিজ্ঞাসা করলে তিনিও বলেন ওসব বাজে কথা। তাছাড়া তিনি বলেন মহালক্ষ্মীপুরের ধ্বংসের কাহিনীটার কোনো বিজ্ঞানসম্মত ঐতিহাসিক ভিত্তি নেই।